আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিশেহারা ভালোবাসা গল্পের ৪৪ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়া চলুন গল্প শুরু করা যাক। শ্রাবণ পকেট থেকে এক হাত বের করে ইশারায় কাছে ডাকে সুহাকে। ভয়ে ভয়ে কাছে এগিয়ে আসে সুহা। কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায় শ্রাবণের সামনে। শ্রাবণের মুখের দিকে তাকিয়ে সুহার দু চোখ বেয়ে টুপ টুপ পানি গড়িয়ে পড়তে শুরু করে। শ্রাবণ পলকহীন তাকিয়ে থাকে সুহার মুখের দিকে। ওর ভালো লাগছে না, মস্তিষ্কের ভিতর যন্ত্রণা হচ্ছে, বুকের ভিতর কেমন করছে। শ্রাবণ এক কদম আগায় সুহার দিকে, ডান হাত সুহার পেটের দিকে বাড়াতেই সুহা খপ করে শ্রাবণের হাতটা চেপে ধরে দুই হাতে। কেঁদে ফেলে অনুরোধ করে বলে, প্লিজ আঘাত করো না পেটে। শ্রাবণ গম্ভীর থতমত গলায় বলে, কিছু করবো না, হাত ছাড়। সত্যিই করবে না তো? না, করবো না। সুহা শ্রাবণের হাত ছেড়ে দেয়। শ্রাবণ সুহার তলপেটের অপর হাত রেখে আলতোভাবে শরীর জুড়ে অদ্ভুত এক শিউরে খেলা যায়। বুকের ভিতর বিভিন্ন অনুভূতি জাগে। সুহার মুখের দিকে তাকায়। সুহাও নিজের পেটের দিকে থেকে দৃষ্টি সরিয়ে শ্রাবণের মুখের দিকে তাকায়। জড়ানো গলায় থেমে থেমে বলে, তুমি বাবুর কোনো ক্ষতি করবে না তো? না, সত্যি। সুহা খুশি হয়ে কেঁদে উঠে আবার। শ্রাবণ ওকে টেনে এনে নিজের বুকে জায়গা দেয়। সুহা শ্রাবণের মুখে মুখ গুজে আবারও জুড়ে কেঁদে উঠে ওকে জড়িয়ে ধরে। শ্রাবণ সুহার ভেজা চুলের হাত গুজিয়ে আদর করে। সুহা নিজেকে শান্ত করতে পারে না, কাঁদতে কাঁদতে শরীর ছেড়ে দেয়। শ্রাবণ ওকে এক হাতে আগলে ধরে রাখে। সুহার বুকে মুখ গুজে রেখে কাঁদতে কাঁদতে থেমে বলে, তুমি বিশ্বাস করো, আমি সত্যি ইচ্ছা করে কিছু করিনি। আমি তোমার কথা মতোই চলছি, সবগুলা পিল নিয়ম করে খেয়েছিলাম। শ্রাবণ চুপ করে থাকে। সোহার মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকায়। শ্রাবণ রসক্ষীণহীন গলায় বলে, এখন থেকে সবসময় ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করবি। আবার অসুস্থ হলে তুলে নিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আচ্ছা, দাদাভাই যেতে বললো, গেলি না কেন? তো তুমি তো যেতে বললো নি। 3 বার বলেছি। আমাকে একবার বলেছিস? বলেছি তো। ভালোভাবে তো বলোনি। কিভাবে বলছি? যেভাবে তাকিয়ে বলেছ। যদি যেতাম তাহলে রুম থেকে বের হওয়ার আগেই তো ঠ্যাং ভেঙে দিতে। বুকা সুহার মাথায় তাহলে বুদ্ধি গজিয়েছে দেখা যাচ্ছে। আমার সঙ্গে থাকতে থাকতে একটু উন্নতি হয়েছে তোর। যাই হোক, তুই যদি আজ যেতি তাহলে তোর ঠ্যাং নয়, ঘাট ধরে ঘাটটাই ভেঙে দিতাম। সুহা চুপ করে থাকে। 3 মাস পেরিয়ে গিয়েছে শ্রাবণের সঙ্গে রয়েছে। এই 3 মাসে এই এত বদলে গিয়েছে, হাড়ে হাড়ে চেনা হয়ে গিয়েছে ওর। মুখে এক কথা, চোখে আরেক কথা, আর পেটের মধ্যে তো জিলাপির প্যাস। ওষুধ এনেছি। সুহা শ্রাবণকে ছেড়ে রুমের দিকে এগিয়ে যায়। শ্রাবণ ওর পিছন পিছন রুমে প্রবেশ করে। সুহা প্যাকেট খুলে ওষুধ বের করে। শ্রাবণ বলে দেয় কোনটা কখন আর কতবার খেতে হবে। সুহা নিজের ওষুধ খেয়ে শ্রাবণের ঘুমের ওষুধ খুলে ওর দিকে বাড়িয়ে দেয় পানি সহ। বিনা বাক্যে ওষুধটা খায় শ্রাবণ। সুহা আরেকটু পানি পান করে বিছানায় উঠে শুয়ে পড়ে। এখন আরেকটু আরাম লাগছে, আবার ঘুমো পাচ্ছে। শ্রাবণ লাইট অফ করার জন্য হাত বাড়ায়। তখনই ওর ফোনটা শব্দ করে কেঁপে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে হাসান কল করেছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে কল কেটে যায়। কয়েক সেকেন্ড পর আবারও শব্দ করে কেঁপে ওঠে ফোনটা। চার্জ থেকে খুলে ফোন হাতে ব্যালকনির দিকে আগায়। রিসিভ করে কানে ধরে কোনো কথা বলে না। হাসান ওপাশ থেকে হ্যালো হ্যালো করেই চলছে। হ্যালো শ্রাবণ, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, এই কথা বলছিস না কেন? শ্রাবণ গম্ভীর সুরে বলে, বল কি হয়েছিল? কথা বলছিলি না কেন? বল, কি বলবি? কেমন আছিস? মরিনি। খেয়েছিস? হ্যাঁ। রেগে আছিস আমার ওপর? না। দেখ ভাই, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি, রাগ করিস না। শ্রাবণ চুপ করে থাকে। হাসান আবারও বলে, সুহা মানে ভাবি এখন কেমন আছে? ভালো। খেয়েছে? হ্যাঁ। ওষুধগুলো আর নিয়ে দিছিস? দিয়েছি। নিজের বউ বাচ্চার প্রতি খেয়াল রাখিস ভাই। ভাবির কিছু হয়ে গেলে তার মতো কাউকে খুঁজে পাবি না এই জীবনে। ভাবির মতো করে তোকে কেউ বুঝবে না, এমন তোকে কেউ মেনেও নিবে না। কি বলতে চাচ্ছিস তুই? আমি কেমন? রাগি, জেদি, মেজাজি। রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারিস না, যা তা বলে ফেলিস আর কি করে ফেলিস। ভাবির জায়গায় অন্য মেয়ে থাকলে কোনোদিনই মেনে নিত না, এসব সহ্যও করতো না। শ্রাবণ চুপ করে থাকে। সুহাকে যে ও বিয়ে করেছে এটা তো বেশি। ও কি অন্য কোনো মেয়েকে কোনোদিন বিয়ে করতো নাকি? হাসান আবার বলে, নিজের ভালো বুঝতে শিখ ভাই। বাচ্চাটার কোনো ক্ষতি করিস না। ও তোর সন্তান, তোর রক্ত, তোর অংশ। নিজের ক্ষতি আর কত করবি? এখন তো নিজের ভালো কর। কেন না থাকলে ঘুমা, আমাকেও ঘুমাতে দে। এখন ঘুমাবি? 8টাই তো বাজেনি, বেজে যাবে। রাখলাম, ভালো থাকিস। এই শ্রাবণ, শোন। শ্রাবণ কল কেটে দিয়েছে। ব্যালকনি থেকে রুমে এসে ব্যালকনির দরজা লাগিয়ে ফোনটা আবারও চার্জে লাগায়। লাইট অফ করে শুয়ে পড়ে সুহার পাশে। এইদিকে সুহা ফিরে শোয়। শ্রাবণ সুহার বাহু ধরে অপরে মাথা রেখে গাড়ি গুজে মুখ গুজিয়ে জড়িয়ে ধরে। ঘুমের ওষুধ নিজের কাজ শুরু করে দিয়েছে। ঘুম ঘুম ভাব হচ্ছে। সুহা আলতো হাতে শ্রাবণের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। 10 মিনিটের পর হয় না, দুজনেই ঘুমিয়ে গিয়েছে। দুজনকে দেখে কে
কে বলতে পারবে মাত্র কয়েকটা ঘন্টার আগে দুজনের ওপর দিয়ে কি ঝড় বয়ে গিয়েছে। দুজনকে দেখে মনে হচ্ছে সবচেয়ে সুখী কাপল এরা দুজনে। সোহা হাত এখনো শ্রাবণের চুলে ভাঁজে রয়েছে। শ্রাবণ শক্ত হাতে জড়িয়ে ধরে আছে সোহাকে। হাত নরম করলেই যেন সোহা ওর কাছ থেকে ছুটে চলে যাবে। দুজনে ধীরে ধীরে শ্বাস ফেলে, আর এসির মৃদু শব্দ বর্তিত কোনো শব্দ নেই। নির্জনতা চেয়ে গিয়েছে পুরো ফ্ল্যাট। শ্রাবণ আর সোহা দুজনেই ঘুম থেকে উঠে 10টার পর। আজকে প্রথম দুজন একসঙ্গে এত লম্বা ঘুম ঘুমিয়েছে। শ্রাবণ ঘুমিয়েছে ওষুধের প্রভাবে, আর গত দিনগুলো ঘুম না হওয়ার কারণে। সোহা ঘুমিয়েছিল ক্লান্ত দুর্বল শরীর হওয়ার কারণে। শ্রাবণ ঝিম করে বসে আছে। সোহা বিছানা ছেড়ে নেমে রুমের লাইট অন করে রেখে ওয়াশরুমে প্রবেশ করেছে। শরীর এখন অনেক ভালো লাগছে। ঘুমটাও অনেক ভালো হয়েছে আজ। এক ঘুমে রাত পার হয়ে গিয়েছে। একটানা এত লম্বা ঘুম বুদ্ধি হওয়ার পরে কোনোদিন হয়নি সোহার। সোহা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। শ্রাবণ বিছানা ছেড়ে নেমে হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে। এত ঘুমের পরও মাথা ভার হয়ে আছে। শ্রাবণ ওয়াশরুমে প্রবেশ করে কিছুক্ষণ পর ওর ফোন বুম বুম শব্দ তুলে কেঁপে ওঠে। সোহা এগিয়ে এসে দাঁড়ায় ফোনের কাছে। সামাদ চৌধুরী কল করেছেন। ওয়াশরুমের দরজার কাছে এগিয়ে এসে বলে, শুনছো, দাদাভাই কল করেছে। শ্রাবণ দাঁত ব্রাশ করছিল। থুতু ফেলে গাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে বলে, রিসিভ কর। সোহা ফোনের কাছে এগিয়ে আসতে আস্তে আস্তেই কেটে যায়। ফোন থেকে চার্জের কেবল খুলতেই ফোন আবারও বেজে ওঠে। রিসিভ করে কানে ধরে বলে, হ্যালো দাদাভাই। সোহা, হ্যাঁ, কেমন আছো? ভালো। খেয়েছো সকালে? খাবো, একটু আগেই ঘুম থেকে উঠলাম। তুমি নাস্তা করেছো? হ্যাঁ। শ্রাবণ কোথায়? ওয়াশরুমে। শ্রাবণ ওয়াশরুম থেকে বের হলে কল ব্যাক করতে বলো। আচ্ছা আচ্ছা, রাখছি তাহলে। কল কেটে দেয় সামাদ চৌধুরী। সোহা ফোন রেখে বিছানায় গুছিয়ে নেয়। জানালার পর্দা সরিয়ে বেলকনির দরজা খুলে দেয়। বাইরের আলোয় আলোকিত হয় পুরো রুম। বেলকনিতে এসে দরজা লাগিয়ে দেয় আবার। বাইরে প্রখর রোদ, ঝিরিঝিরি বাতাস বইছে। আকাশের দিকে তাকিয়ে তুলনা মতো সাদা মেঘ ভেলা উড়ে যেতে দেখতে পায়। নীল আকাশে সাদা মেঘ দারুণ দেখাচ্ছে। শ্রাবণের ডাক শুনে পিছনে ফিরে তাকায়। ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। দাবাই কি বলল? তোমাকে কল ব্যাক করতে বলেছে। ট্রাউজারের পড়া শেষ করে ফোনের কাছে এগিয়ে আসে। ফোন হাতে নিয়ে দাদাভাইয়ের ফোন কল করে। দাবাই বলো, একটা কথা বলবো, রাগ করবে না তো? কি কথা? অনিমা সোহার সঙ্গে কথা বলতে চাচ্ছে। রাত থেকে অনেক কিছু রিকোয়েস্ট করেছে সোহার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়। সোহা বিছানায় বসে আছে চুপচাপ মাথা নিচু করে। ডাইনিটা কোথায়? রুমেই আছে। দাও, 5 মিনিট কথা বলতে পারবে। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। শ্রাবণ সোহার সামনে এসে দাঁড়ায়। ফোন এগিয়ে দিয়ে বলে, নে ধর, তোর ডাইনি মা কথা বলবে তোর সঙ্গে। দেখ কি কি বুদ্ধি দেয়। সোহা ফোনটা হাতে নেয়। মায়ের প্রতি রাগ অভিমান অনেকটাই কমে এসেছে এখন। গতকাল নিজের মা হবে জানার পর থেকে মায়ের একটু কথা একটু বেশি মনে পড়ছিল। ফোন কানে ধরে কাপা কাপা গলায় বলে, হ্যালো, একটু অপেক্ষা করো, দিচ্ছে। সামাদ চৌধুরী ড্রয়িং রুমে এসে অনিমা চৌধুরীকে ফোন এগিয়ে দিয়ে বলেন, অনিমা ধরো, কথা বলো সোহার সঙ্গে। ফোন হাতে নেন অনিমা চৌধুরী। কল কেটে ভিডিও কল করেন। ফোনের স্ক্রিনে তাকিয়ে মায়ের চেহারা দেখে সোহার টটমট চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়ে। দুটো চোখের পানি মুছে কাপা গলায় বলে, আম্মু কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। নাস্তা করেছিস? করব। তুমি করেছো? হ্যাঁ। তোর ফোন কোথায়? কল যায় না কেন? আমার ফোন ব্যাগে রয়েছে, আর ব্যাগ গাড়িতে। আগের সিম কার্ড ফেলে দিয়েছি। শ্রাবণ কোথায়? রুম থেকে বেরিয়ে গিয়েছে। কথা বলতে বলতে দ্রুত চলে এসেছেন অনিমা চৌধুরী। আশেপাশে কেউ নেই এখন। গলা সুর কিছুটা রক্ষা করে বললেন, কি শুনছি তুই নাকি প্রেগন্যান্ট? হ্যাঁ। কতদিন? 7 সপ্তাহ চললো। তুই কি পাগল? নিজের ভালো বুঝতে পারিস না? কেন, কি হয়েছে? শ্রাবণের সন্তান কেন নিজের গর্ভে ধারণ করেছিস? নিশ্চয় শ্রাবণ জোর করে বাচ্চা নিতে বাধ্য করেছে, তাই না? আম্মু এসব কি বলছো? কি বলছি বুঝতে পারছিস না? এমন কিছু না, ও তো বাবু। সোহাকে কথা শেষ করতে না দিয়ে বললেন, এই বাচ্চা রাখার প্রয়োজন নেই, বাচ্চা নষ্ট করে ফেল। ওই পাগলের সংসার করতে হবে না তোর। পাগলের রক্ত থেকে পাগলের জন্ম হবে। ওখান থেকে চলে আয়, কোনো ভয় পাবি না, আমরা আছি তো। শ্রাবণের চেয়ে 1000 গুণ ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দিব। চলে আয় ওখান থেকে। পাগল ছাগলের সঙ্গে ভালো থাকবি না তুই। ওর সঙ্গে খুশি শান্তিতে থাকতে পারবি না কোনোদিন। সোহা উত্তেজিত হয়ে বলে, আম্মু পাগল হয়েছ? কি বলছো এসব? অনিমা চৌধুরী কিছু বলার আগে শ্রাবণ বজ্রকণ্ঠে বলে, এই কুত্তার বাচ্চা, 1 নম্বরের ডাইনি। তোর কত বড় সাহস? তুই আমার বাড়িতে এসে বসে আমার বউকে কুবুদ্ধি দিচ্ছিস আমার সন্তানকে মেরে ফেলার জন্য? শয়তানের বাচ্চা, তুই দাঁড়া, আমি আসছি তোর চামড়া ছিঁড়ে তোকে গরম তেলে ভাজার জন্য। তুই 10 মিনিট অপেক্ষা কর শুধু। অনিমা চৌধুরী কল কেটে দেন। সোহা ভয়ে ভয়ে মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকায়।
রাগে শ্রাবণের চেহারা লাল হয়ে গিয়েছে। সোহা তো বুঝতেই পারেনি শ্রাবণ কখন এসে দাঁড়িয়েছিল রুমে। ভয়ে একটা কথা বলতে পারছে না। ওর মা যে এমন কিছু বলবে কল্পনাও করেনি। কত খুশি হয়েছিল এতগুলা দিন পর মায়ের সঙ্গে কথা বলতে পারবে ভেবে। সব খুশি কোথায় মিলিয়ে গেল। শ্রাবণ রাগে ফেটে পড়ে বলে, ওই ডাইনির সঙ্গে কথা বলতে চাই শুনেই বুঝতে পেরেছিলাম কোনো মতলবে কথা বলতে যাচ্ছে। গত রাতে দাদা ভাই নিশ্চিত বাড়িতে গিয়ে বলেছে তুই প্রেগনেন্ট, আর এটা শুনেই তোর ডাইনি মা মাথা নষ্ট হয়ে গিয়েছে। তাই তো তোকে কুবুদ্ধি দেওয়ার জন্য কথা বলতে মরিয়া হয়ে উঠেছিল আমার সন্তানকে মারতে বলে। আজকে ওই ডাইনির একদিন কি আমার একদিন। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।